স্যার এসছেন, তাহলে স্যার আমরা দেবব্রত স্যার লাইনে আছেন। আচ্ছা। স্টুডেন্ট তোমরা নিশ্চয়ই খুব ভালো লাগবে। ডক্টর দেবব্রত মুখার্জি স্যারের পরিচয় তো স্যারদের পরিচয় তো পড়ানোর মধ্যে, ছাত্রছাত্রীদের ভালোবাসার মধ্যে। দেখো না স্যার তোমাদের কেমন ভালোবেসে কাজ করান, যেটা তোমাদের বোধহয় আজন্ম মনে থাকবে। হ্যাঁ, স্যার অনেক কষ্ট করে আজকে তোমাদের ক্লাস নেওয়ার জন্য একদম মানে বাংলায় বলে পড়ি মরি করে ছুটে এসেছেন, ঠিক তাই অনেক দূর থেকে এসেছেন, সেই কসবা থেকে স্যার থাকেন বালিতে উত্তরপাড়ায়। স্যার এসেছেন তোমাদের ক্লাস নিচ্ছেন। আমি একটু রিকোয়েস্ট করছি স্যার ডক্টর দেবব্রত মুখার্জি স্যার, আপনি প্লিজ ক্লাসটা শুরু করুন। আপনার জন্য ছেলেমেয়েরা অধীর আগ্রহে আমরাও থাকি। শোনা যাচ্ছে আমার কথা? খুব ভালো শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে। গুড ইভিনিং স্টুডেন্টস। আমার আজকে একটু দেরি হয়েছে, কথা দিয়েছিলাম অনেক আগে থেকে শুরু করব, কিন্তু যে কোনো কারণেই হোক একটু দেরি হয়ে গেছে অনেকটাই। আমি প্রধানত আজকে তোমাদের সঙ্গে দুটো বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বর হচ্ছে যে তোমরা প্রত্যেকেই পরীক্ষা দিতে দিতে অনেকেই মাঝপথে হয়তো বন্ধ হওয়ার জন্য একটা মানসিক দুশ্চিন্তার মধ্যে আছো বা কিছুটা উদ্যম হারিয়ে ফেলেছো। প্রথমেই সেই জায়গাটাকে বলবো, ভুলে যাও। জীবনে এরকম অনেক কিছু বাধা আসবে, অনেক রকম ভাবে বাধার সম্মুখীন হতে পারো, কিন্তু শিক্ষা তো সেই জন্যই যে কোনো বাধাকে আমি অতিক্রম করতে পারবো। তা এই মানসিকতা নিয়ে আবার নতুন উদ্যমে আগামী যে তারিখগুলো তোমাদের পরীক্ষার জন্য বলা আছে, যেভাবে যে পরীক্ষাগুলো দেবে সবগুলোর জন্যই একদম পূর্ণ উদ্যমে লেগে পড়ো। মানসিকভাবে ঠিক করে নাও যে আর হয়তো কয়েকটা মাস তুমি যদি তোমার পূর্ণ উদ্যমটাকে দিয়ে কাজ করতে পারো, তাহলে সারা জীবনের জন্য তুমি এমন কিছু জিনিস পেতে পারো যা অনেকেই কল্পনা করতে পারবে না। সেই জায়গাটার জন্য তুমি আগে প্রস্তুত হয়ে নাও। এবং সত্যিকারের কথা, ধরে নাও আমি কথাই বললাম তোমাদের মধ্যে কেউ ডাক্তারবাবু হবেন বা ডাক্তারিতে একটা দারুণ নামি ডাক্তারে তুমি পরিণত হবে যখন, তখন রাতে ভিজে যখন তোমাকে কেউ ডাকবেন, তখন তো বিরক্ত হলে চলবে না। তখন যে তুমি যাবে সেই মানসিকতাটাও তো এখন তৈরি করতে হবে তোমাকে, শুধু তো চান্স পাওয়াটাই বড় কথা নয়। সেই জন্য এই জায়গায় একটা দিক আমি তোমাদের বলবো, নিজেকে তৈরি করো গুণগত বৈশিষ্ট্য দিয়ে। যা আগামী দিনে তোমার লাগবে সবগুলো গুণ যেন তোমার মধ্যে তৈরি হয়ে যায়। আর হতাশ হবে না। যত বাধা আসুক তুমি জানবে কঠিন প্রবলেমগুলো যেমন করে তুমি আনন্দ পাও, সহজ সমস্যা তো সবাই সমাধান করতে পারে, কঠিন হার্ডার প্রবলেমসগুলোকে সলভ করে তুমি যেমন আনন্দ পাও, আজকে তোমার কাছে একটা কঠিনতম বাধা এসেছে, সেটাকে জয় করার মধ্যে দিয়ে আলাদা একটা আনন্দ আছে। এটা একটা দিক। দ্বিতীয় পাঠ্য বিষয়ের যে জায়গায় আমি ঢুকবো তোমাদের, মূলত আজকে আমি চেষ্টা করব অপটিক্স বা আলোক বিজ্ঞানের দিকটা এবং মডার্ন ফিজিক্সের ধারণার কাছে যেতে। কিন্তু এখানে আমি একটা ছোট্ট কথা তোমাদের বলি, যে কোনোদিন পড়াশোনা করবার সুযোগ পায়নি এইরকম একজন মধ্যবয়স্ক মানুষকে তুমি যদি আইনস্টাইন কথাটা বলো, তার যে মনের মধ্যে অনুভূতিটা হবে, আর তুমি যারা বিজ্ঞান নিয়ে অনেক কাজ করছে তার কাছে আইনস্টাইন কথাটার গুরুত্ব অনেক বেশি। কারণ আইনস্টাইন একটা নাম নয়, আইনস্টাইন একটা বিরাট জগৎ, যে যত জেনেছে সে ওই নামটার মধ্যে কত কিছু মাহাত্ম্য পাবে। ঠিক এই কারণে বিবেকানন্দ ইন্ডিয়া বা ভারতবর্ষ কথাটা যখন উচ্চারণ করতেন, মুখের মধ্যে ছুটু রাখতেন না, পবিত্রভাবে উচ্চারণ করতেন, কারণ তিনি জানেন ইন্ডিয়া বলতে কি। আমার মূল কথা হচ্ছে, তুমি যে পরিভাষাগুলো ব্যবহার করবে বিজ্ঞানের, যে টার্মিনোলজিগুলো ব্যবহার করবে, সেগুলোকে যত বেশি করে তুমি জানতে পারবে, ততই কিন্তু সেটা তোমার কাছে অনেক প্রসারতা দেবে।
যেমন আমি প্রথম বলি তোমাকে, তুমি এতদিন পড়ে এসেছো আলোক বিজ্ঞান, মানে কিন্তু লাইট, LIGHT। হঠাৎ 12-এ উঠে তুমি পড়ছো আলোক বিজ্ঞান অপটিক্স। তাহলে লাইট কি করে অপটিক্স হয়ে গেল? কি এমন পার্থক্য ঘটলো এই শব্দটার মধ্যে? আসলে আমরা আমাদের দেখার কাজে তড়িৎচুম্বকীয় তরঙ্গের যেটুকু অংশকে ব্যবহার করি সেটা অত্যন্ত ক্ষুদ্র একটা অংশ। 5000 থেকে 8000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎচুম্বকীয় তরঙ্গ। বাকি সমস্ত আলোকের বাকি অংশ, এক্স রশ্মি, গামা রশ্মি, মহাজাগতিক রশ্মি বা কসমিক রে, এই সমস্ত তড়িৎচুম্বকীয় তরঙ্গকে যদি তুমি একসঙ্গে বলতে চাও তাহলে সেটা হয়ে যাবে অপটিক্স। তাহলে বুঝতে পারছো তুমি এখন লাইটের পরিবর্তে যে অপটিক্স বলছো, শব্দটার ব্যাপ্তি কত হয়ে যাচ্ছে। তুমি সমস্ত তড়িৎচুম্বকীয় তরঙ্গকে বলছো, আর তার পরিবর্তে যখন লাইট কথাটা বলছো তখন তুমি কেবলমাত্র তড়িৎচুম্বকীয় তরঙ্গের 5000 থেকে 8000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের যে আলো, যেটা আমরা কেবল দেখার কাজে ব্যবহার করতে পারি, সেইটুকুকে বলছি। তাহলে আমি যদি তোমাকে বলি don't take your education lightly, এই লাইটলি মানে কিন্তু একটি ক্ষুদ্র অংশ, অপটিক্যালি নেওয়া মানে বিশাল ভাবে নেওয়া। ঠিক তেমনি কালার, রং, এর প্রাইমারি কালার 3টি, সেকেন্ডারি কালার বললে 7টা। কিন্তু যদি আমি HUE বলি, যেখানে ইংরেজি প্রভাবস আছে, দ্য ব্ল্যাক উইল টেক বিরাট একটা রেঞ্জ। এই হিউ কথাটা যে কোনো দুটো রঙের 1%, 99%, 2%, 98%, 3%, 97%, আবার একটা রং সরিয়ে আর একটা রং নাও, যে লক্ষ লক্ষ রং তৈরি করতে পারো, তাদের একসঙ্গে বলে হিউ। তাহলে তুমি কালারের পরিবর্তে যখন হিউ কথাটা ব্যবহার করছো, তার ব্যাপ্তি তোমার বোঝার দরকার আছে। এইভাবে আমি বলছি, তুমি পরিভাষাগুলো যখন পড়ছো নানান ভাবে জানবার চেষ্টা করো তুমি কতটা ব্যাপ্তি সহকারে সেটা বুঝবার জন্য তৈরি হয়েছে। এবার ডেফিনেশনে একটা দুটো জায়গা আমি উদাহরণ দিলে বুঝতে পারবে তুমি কিভাবে পড়াশোনাটাকে করে নিয়ে যাবে, কিভাবে এগিয়ে নিয়ে যাবে, কিভাবে নিজেকে তৈরি করবে। মনে করো আমি তোমাকে এমনি জিজ্ঞাসা করলাম থার্মোমিটার কাকে বলে? কেউ আমাকে একটু বলবে? তোমাদের মধ্যে কেউ অংশগ্রহণ করবে? থার্মোমিটার বলতে তুমি কি বোঝো? কাকে বলে থার্মোমিটার? যে কেউ একটু অংশগ্রহণ করবে? থার্মোমিটার হলো এমন এক প্রকার যন্ত্র যার সাহায্যে আমাদের দেহের বা শরীরের উষ্ণতা পরিমাপ করা হয়। দেখো ও যেটা বলছে যে থার্মোমিটার হলো এমন একটি যন্ত্র যার মধ্যে দিয়ে দেহের বা কোনো কিছু, যাই হোক, উষ্ণতা পরিমাপ করা হয়। এইবার দেখো এই জায়গায় মাধ্যমিক পর্যন্ত ঠিক আছে, কিন্তু তুমি যখন 12-এ বলছো, তুমি স্কুল থেকে বাড়ি ফিরলে মা তোমার কপালে হাত দিয়ে বললেন, এই রে তোর বোধহয় জ্বর এসেছে, কপালটা গরম লাগে। তাহলে উদাহরণ কি মায়ের হাত থার্মোমিটার হবে? না। অর্থাৎ সঠিক এবং সূক্ষ্মভাবে এত দশমিক এত এই কথাটা হাত দিয়ে মেপে বলা যাচ্ছে না, সুতরাং হাত থার্মোমিটার নয়। এই যে সঠিক এবং সূক্ষ্মভাবে কথাটা যোগ না করলে যন্ত্রের ব্যাখ্যা দেওয়া হলো না, এটা তুমি জেনে যাচ্ছ। এবার তুমি যখন কোনো যন্ত্রের সংজ্ঞা বলবে তখন তোমাকে বলতে হবে সঠিক এবং সূক্ষ্মভাবে। বোঝা গেল কথাটা? তা নাহলে পরে অনেক কিছু দিয়ে তাপমাত্রা অনুমান করা যায়, প্রায় কাছাকাছি বলা যায়, দ্যাট ইজ নট দ্য থার্মোমিটার। সেটা থার্মোমিটার হতে পারে। ঠিক একই রকম ভাবে যদি আমি বলি, মনে করো আমি আরো দুটো জায়গা আমি এই জন্য জানতে চাইছি যে আমি বলতে পারবো তাহলে তুমি কিভাবে সেই বোধটাকে তৈরি করছো এবং কোথায় একটু একটু গলদ রয়ে যাচ্ছে। কিছু মনে করো না, তুমি যখন ছাত্রাবস্থায় এখন আছো, আমিও ছিলাম ছাত্রাবস্থায়,
আমার যে ভুল ধারণাগুলো কিছু কিছু ছিল, সেগুলো আমি এখন দেখতে পাই যে এটা কেউ যদি কাটিয়ে দিত তাহলে সেদিন থেকেই আমার এই ভুলগুলো চলে যেত। এই জন্য আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে আপাতভাবে আমি যে মানেটা করছি আর প্রকৃত যে অর্থটা করা উচিত, এই জায়গায় কত তাড়াতাড়ি। ঠিক সেরকম আমি আরেকটা জায়গা জানতে চাইছি, ধরুন আমি ডিফিউশন বা ব্যাপন জানতে চাইছি। ডিফিউশন বা ব্যাপন, আবারও কেউ অংশগ্রহণ করবে একটু? ডিফিউশন বা ব্যাপন বলতে কি বোঝো? যে কেউ একটু অংশগ্রহণ করো। ডিফিউশন বা ব্যাপন কিছু মনে করো না, আমিও কিন্তু ছাত্রাবস্থায় তোমাদের মতোই ছিলাম, তো ওই জায়গায় ছিলাম। বলো। ডিফিউশন বা ব্যাপন কেউ অংশগ্রহণ করবে? কোনো লজ্জা ভয়ের ব্যাপার নেই, নির্দ্বিধায় অংশগ্রহণ করো, নির্দ্বিধায় অংশগ্রহণ করো। ডিফিউশন বা ব্যাপন কোন প্রবাহী পদার্থের উচ্চ ঘনত্ব যুক্ত অঞ্চল থেকে নিম্ন ঘনত্ব যুক্ত অঞ্চলে ছড়িয়ে পড়ার ঘটনাকে ব্যাপন বলা হয়। কোনো উচ্চ ঘনত্বযুক্ত অঞ্চল থেকে নিম্ন ঘনত্বযুক্ত অঞ্চলের দিকে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলা হয়। এইবার দেখো, আমি যদি বলি আমার হাতে কিছুটা আটা ময়দা রেখে আমি ফু দিয়ে কারুর গায়ে ফেলে দিয়েছি, আর সে যখন বলছে স্যার এটা কি হলো, আমি বললাম আমার হাতে বেশি ঘনত্বের আটা ছিল, তোমার গায়ে ছিল না, তাই এই বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে ছড়িয়ে গেছে। আসলে স্বতঃস্ফূর্ত কথাটা বলতে হবে নিজে থেকে। ওই যে ফু দিয়ে দিলাম, এটা নিশ্চয়ই ব্যাপন নয়। স্বতঃস্ফূর্ত ভাবে হতে হবে, তাহলে স্পন্টেনিয়াসলি এটা যোগ করতে হবে। কিন্তু তাতেও শেষ হলো না। স্পন্টেনিয়াস কথাটা বলতে তুমি বললে, বুঝতে পারলে যে বাইরে থেকে তাকে আর কোনো বল প্রয়োগ করা যাবে না। এমন হয়তো হতে পারে তুমি ভাবলে বাইরে থেকে শক্তি প্রয়োগ করা যাবে না, তা কিন্তু না। আমি জলের মধ্যে একটু রং ফেলে যদি গরম করি তাহলে দ্রুত ছড়িয়ে পড়বে, এটাও ব্যাপন। অর্থাৎ বাইরে থেকে শক্তি দেওয়া যাবে কিন্তু বাহ্যিক বল প্রয়োগ করা যাবে না। এই যে শক্তি প্রয়োগ করা যাবে, বল প্রয়োগ করা যাবে না এবং উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্ব ছড়িয়ে পড়বে, এই জায়গাগুলো যদি আমার কাছে পরিষ্কার না হয়, তাহলে সংজ্ঞা থেকে আমি সত্য মিথ্যার যে বাক্যগুলো তৈরি করব, সেগুলো মাঝে মাঝেই তোমার ভুল হয়ে যাবে। আমি যদি জিজ্ঞাসা করি যে তাহলে একটা জায়গায় জলের মধ্যে আমি কয়েক ফোঁটা লাল রং ফেলেছি, এবার তাপ দিয়ে আমি ওটাকে ছড়িয়ে দিচ্ছি, এটা কি ব্যাপন হবে? তুমি যদি কেবল স্বতঃস্ফূর্ত ভাবে জানতে যে বাইরে থেকে কিছু প্রয়োগ করা যাবে না, তুমি বলতে না ব্যাপন হচ্ছে না। কিন্তু যখন জেনে গেলে যে হ্যাঁ শক্তি প্রয়োগ করা যাবে কিন্তু বল ধাক্কা এটা প্রয়োগ করা যাবে, তাহলে ব্যাপনের এই জায়গায় তুমি সংজ্ঞাটাকে আরো ভেঙে ভেঙে জেনে নিচ্ছ যে স্বতঃস্ফূর্ত বা স্পন্টেনিয়াস ব্যাপারটা কি। সেখানে আমি বল প্রয়োগ করতে পারি না কিন্তু শক্তি দিতে পারি, কারণ একটা ধূপের গন্ধ যখন একটা ঘরের প্রান্ত থেকে আরেকটা প্রান্তে ছড়িয়ে পড়বে, তখন সে মাঝখানের কোনো বায়ুমণ্ডল থেকে শক্তি নিতেই পারে। সেই জন্য শক্তি গ্রহণটা অ্যালাউড, সম্মত। এই রকম একটা জায়গায় থাকবে, ঠিক আছে? একটু আমি বলি, তাহলে আলোক পড়াতে গেলে তোমাকে প্রথমেই জানতে হবে আলোক মাধ্যমটা কি, অপটিক্যাল মিডিয়াম, ঠিক আছে? আমি আর প্রশ্ন করছি না। দেখো, আমাদের সাধারণ ধারণা হচ্ছে যে যার মধ্যে দিয়ে আলো যাতায়াত করতে পারে আমরা তাকে আলোক মাধ্যম বলি। তার তিনটে ভাগ আমরা করেছি: স্বচ্ছ মাধ্যম, ঈষৎ স্বচ্ছ মাধ্যম আর অস্বচ্ছ মাধ্যম, ওপেক মিডিয়াম। অস্বচ্ছ মাধ্যমকে বলছি যার মধ্যে দিয়ে আলো আদৌ যাতায়াত করতে পারে না। তাহলে প্রথমেই প্রশ্ন আসবে ওটা আলোক মাধ্যম হলো কি করে? আলোক মাধ্যমের তো সংজ্ঞায় আমি বলেছি যার মধ্যে দিয়ে আলো যাতায়াত করতে পারে। তাহলে সংজ্ঞাটাকে এবার তুমি 12 এর মতো করে পাল্টাচ্ছ যে যার মধ্যে দিয়ে আলো
যাওয়াটাকে বিবেচনা করা হয়। কনসিডার টু পাস দ্য অপটিক্স বা অপটিক্যাল রেঞ্জ। এই যে আলোক যাবে এটা আমি বিবেচনা করছি, যাবে কি যাবে না, কতটা যাবে, এই অনুযায়ী মাধ্যমের ভাগ তৈরি হয়। একই রকম ভাবে গেলে সমসত্ব মাধ্যম, হোমোজিনিয়াস মিডিয়াম, বিভিন্ন রকম ভাবে গেলে তাহলে সে বাধার সম্মুখীন হচ্ছে বিভিন্ন রকম ভাবে, তো এটা হেটারোজিনিয়াস মিডিয়াম বা অসমসত্ব মাধ্যম। এই যে সংজ্ঞাগুলো আমরা নিচু ক্লাসে দিয়েছি, প্রথম 12-এ তুমি নিজেকে প্রশ্ন করে করে জেনে নাও যে এই উত্তরগুলোর মধ্যে কোথাও অসম্পূর্ণতা রয়ে গেছে। সেই অসম্পূর্ণতাকে কাটিয়ে দিতে পারলেই তোমার আগামী চলার পথটা দেখবে তুমি নিজে নিজেই খুব সুন্দর করে পড়তে পারছো। তুমি নিজেই বুঝতে পারছো যে না, এটা ঠিক হলো না, এর সঙ্গে এই কথাগুলো যোগ না করলে এটা ঠিক ভাবে প্রকাশ করা হলো না। এইবার আলোক বিজ্ঞানের এই সাধারণ দিকগুলো করবার পর অন্তত আলোকীয় ঘটনাগুলোর একটা ধারণা তোমার কাছে পরিষ্কার থাকবে। তুমি জানো প্রতিফলন বা রিফ্লেকশন, তুমি জানো প্রতিসরণ বা রিফ্র্যাকশন, তুমি এটাও জানো ডিসপারশন বা বিচ্ছুরণ। এগুলো আমরা মাধ্যমিক লেভেল থেকেই একটু একটু করে জেনে ফেলেছি। কিন্তু সত্যিকারের ইন্টারফারেন্স, ব্যতিচার, স্ক্যাটারিং, বিক্ষেপণ, ডিফ্র্যাকশন, অপবর্তন, পোলারাইজেশন, সমবর্তন, এইগুলো আলোকের কিরম ধরনের ঘটনা, কিরকম ঘটনাকে আমরা বলতে পারি অপবর্তন না ব্যতিচার, ডিফ্র্যাকশন অথবা ইন্টারফারেন্স। আমি বলতে চাইছি তাহলে আলোকীয় যে ঘটনাগুলো আমি নামে পড়লাম, প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ, অপবর্তন, ব্যতিচার, সমবর্তন, এইগুলোকে এবার আমি জানতে চাইবো ঠিক কি ঘটনা ঘটছে। ঠিক আছে? যেমন আমি একটু তোমার থেকে জানতে চাইছি স্ক্যাটারিং বা বিক্ষেপণ বলতে তোমার কাছে কিরম ধারণা আছে। কেননা আকাশ কেন নীল দেখায় এটা বলতে গেলেই তোমাকে বলতে হবে বায়ুমণ্ডলে আলোক রশ্মির বিক্ষেপণের জন্য, ডিউ টু দ্য স্ক্যাটারিং অফ লাইট উইদিন দ্য এয়ার মিডিয়াম। তাহলে স্ক্যাটারিং বা বিক্ষেপণ যখন আমি বলছি, আমার কাছে ধারণাটা স্পষ্ট আছে কিনা যে হ্যাঁ এই রকম হলে তবে তাকে আমি স্ক্যাটারিং বলবো। তাহলে আবার একজন অংশগ্রহণ করে, একটুখানি ভালো লাগবে। হ্যাঁ, তোমরা কেউ মনে করবে না, কিছু ছাত্রাবস্থায় তোমাদের কিছু ভুল ত্রুটি হবে বলেই তো আমরা তোমাদের সঙ্গে আলোচনা করছি। একটু একজন অংশগ্রহণ করো, স্ক্যাটারিং বা বিক্ষেপণ বলতে কি ধারণা তোমরা করো বা কেউ করছো, করো, দ্রুত অংশগ্রহণ করো। স্ক্যাটারিং বা বিক্ষেপণ এটা কিরকম ধরনের ঘটনা? প্রতিফলন মানে ধাক্কা খেয়ে আবার আগের মাধ্যমে ফিরে আসবে একই গতিতে। প্রতিসরণ মানে আর একটা মাধ্যমে সে ঢুকবে, তার পথও পাল্টে যেতে পারে, অথবা লম্বভাবে গেলে তার গতিবেগের মান পাল্টে যাবে। সুতরাং গতিবেগ পাল্টে যাওয়াটা হচ্ছে প্রতিসরণ। বিচ্ছুরণ হচ্ছে প্রতিসরণের সময় সে তার উপাদান বর্ণে ভেঙে যাবে। যদি যৌগিক বর্ণের আলো না হয় তাহলে হবে না। হ্যাঁ, বলো স্ক্যাটারিং বা বিক্ষেপণ বলতে কি বলছি? স্ক্যাটারিং বা বিক্ষেপণ কেউ অংশগ্রহণ করো। স্ক্যাটারিং বা বিক্ষেপণ দীর্ঘ আলোক তরঙ্গযুক্ত কোনো মানে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত কোনো আলো তার তুলনায় ক্ষুদ্র কোনো কণার উপর এসে পড়লে সেই কণাটি শক্তিটাকে শোষণ করে নেয়, আলোক শক্তিটিকে, এবং তারপর সেটিকে গোল হচ্ছে বায়ুমণ্ডলে বিক্ষেপিত করে থাকে। আচ্ছা, তাহলে তুমি কি একটু রামন এফেক্টের ব্যাপার বলতে পারবে? তফাৎটা কোথায় হয়ে যায় রামন এফেক্টের সঙ্গে স্ক্যাটারিংটা মূলত এখানে যে তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত আলোক রশ্মি এসে পড়ে কোন উৎস থেকে যখন সেটা নির্গত থেকে সেই তরঙ্গযুক্ত হয়ে সেটা নির্গত হয়, কিন্তু রামন এফেক্টে একটু ধীরে বলো, একটু কেটে যাচ্ছে, একটু ধীরে বলো, ধীর লয়ে বলো। যে তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত আলোক রশ্মি ওই ছোট কণার উপর আপতিত একটু সাউন্ড রামন এফেক্ট হচ্ছে তার তরঙ্গযুক্ত তার তুলনায় দীর্ঘ তরঙ্গযুক্ত। ঠিক আছে, তুমি মিউট করো, শুনতে থাকো। তাহলে দেখা যাচ্ছে, দেখো তোমরা এই বয়সে
তোমরা টার্মগুলোকে কেবলমাত্র নামে শেষ করছো না, যথেষ্ট বুঝবার চেষ্টা করছো যে আমি স্ক্যাটারিং বা বিক্ষেপণ বলে ঠিক কি বোঝাতে চাইছি। এটা খুব উল্লেখযোগ্য জিনিস, এইভাবে বুঝবার চেষ্টা করবে। আমি একটা উদাহরণ দিই। একজন বয়স্ক মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখা গেল একটি বাচ্চা ছেলে হঠাৎ পড়ে গেছে রাস্তায়। তখন ওই বয়স্ক মানুষটার মনের মধ্যে একটা দারুণ ধারণা, একটা দারুণ অনুভূতি তৈরি হবে যে বাচ্চাটা পড়ে গেছে। তাহলে আমার মনের মধ্যে যে কোয়ালিটি গুলো আছে, সেই কোয়ালিটি গুলো এক একটা ঘটনায় আমার মন থেকে আলাদা হয়ে সেই দিকে ধাবিত হতে পারে। ঠিক সেরকম আলোর মধ্যে অনেকগুলো রং আছে, সে প্রতিসরণের সময় উপাদান বর্ণে ভাঙতে পারে। তার গতিবেগ যখন পাল্টে যাচ্ছে, সে তার দিক বা অভিমুখকে একটুখানি পাল্টে ফেলছে। তাই সে যে পথে একসঙ্গে যাচ্ছিল সেভাবে না গিয়ে স্থানগতভাবে আলাদা হয়ে গেল। অর্থাৎ লাল আলোটা এক জায়গায় পড়লো, হলুদ আলোটা এক জায়গায় পড়লো, সবুজ আলোটা এক জায়গায় পড়লো, এটা আলাদা আলাদা হয়ে গেল। এটা প্রতিসরণের সময় যে রঙে বিভাজিত হলো, এটা হলো বিচ্ছুরণ। কিন্তু বিক্ষেপণ হচ্ছে, ঠিক বলেছ, খুব ক্ষুদ্র কণার উপরে পড়ে যখন প্রতিফলন হচ্ছে, তখনও আলো তার উপাদান বর্ণে ভেঙে যায়। তাহলে একটা প্রতিসরণের সময় বর্ণে বিভাজন, একটা প্রতিফলনের সময়, এবং খুব ক্ষুদ্র প্রতিবন্ধক, খুব ক্ষুদ্র প্রতিবন্ধক বা বাধার উপরে পড়ে যখন প্রতিফলন হচ্ছে, রিফ্লেকশন হচ্ছে, তখনও সে তার উপাদান বর্ণে ভাঙতে পারে, এবং সেই ঘটনাটা হচ্ছে বিক্ষেপণ। যদি তখন তার তরঙ্গ দৈর্ঘ্য আপতিত আলোর সময় যা ছিল সেটাই থাকে, তাহলে র্যালে স্ক্যাটারিং, বিক্ষেপণ। কিন্তু যদি এই প্রতিফলনের সময়, বিক্ষেপণের সময় তার তরঙ্গ দৈর্ঘ্য সামান্য কমে যায়, ছোট হয়ে যায়, অর্থাৎ যার উপর পড়েছে সে কিছুটা শক্তি শোষণ করে নিল, তাহলে পরে কিন্তু এটা সিভি রমনের আবিষ্কার অনুযায়ী এটাকে বলা হবে আলোকের রামন এফেক্ট, যার উপরে তিনি নোবেল পুরস্কার পেলেন, সংগীতকার ভেঙ্কট রমন, সিভি রমন। তাহলে স্ক্যাটারিং এর সময় তরঙ্গ দৈর্ঘ্য একই রকম থাকতে পারে, আবার স্ক্যাটারিং এর সময় তরঙ্গ দৈর্ঘ্য কিছুটা পাল্টেও যেতে পারে, সাধারণত কমে যায়। কেননা যে পদার্থের উপরে পড়ছে তার অণুগুলো একটু শক্তি শোষণ করে নেয়, শক্তি শোষণ করে নিলে তার তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হয়ে যায়। তাহলে একটায় শক্তি অপরিবর্তিত থাকে, একটাই শক্তি একটু কমে যায়। তাহলে এবার তুমি তফাৎটা বলতে পারবে। র্যালে স্ক্যাটারিং এ এটা হলো স্থিতিস্থাপক সংঘর্ষ, ইলাস্টিক কলিশন, এনার্জি কনস্ট্যান্ট। আর রামন এফেক্টে এইটা ইনইলাস্টিক কলিশন বা অস্থিতিস্থাপক সংঘর্ষ, এখানে শক্তির তারতম্য হয়ে যায়। অর্থাৎ ফিরে আসা আলোটার শক্তি আর একই রকম থাকবে না। এই যে র্যালে স্ক্যাটারিং কেন ইলাস্টিক কলিশন আর রামন এফেক্ট কেন ইনইলাস্টিক কলিশন, এইটাকে মাথায় রেখে যখন তুমি পাশাপাশি দুটোই বিক্ষেপণ হচ্ছে, কিন্তু বিক্ষেপণের সময়ও একটু সামান্য পরিবর্তন হয়ে যাচ্ছে, সেই তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হয়ে বিক্ষেপণ হলো রামন এফেক্ট। তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন না হয়ে বিক্ষেপণ র্যালে স্ক্যাটারিং। তাই একটা স্থিতিস্থাপক সংঘর্ষ, একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ, ইলাস্টিক কলিশন এন্ড ইনইলাস্টিক কলিশন বা নন ইলাস্টিক কলিশন। এই যে তফাৎগুলোকে তুমি করতে করতেই হচ্ছে খুব পরিষ্কার। এইবার আমাকে কেউ আবার একটুখানি অংশগ্রহণ করো যে অপবর্তন আর ব্যতিচার, এই দুটো ঘটনা কিভাবে তুমি বুঝছো? ডিফ্র্যাকশন বা অপবর্তন, এই ঘটনাটাই বা কি, আর ব্যতিচার বা ইন্টারফারেন্স, এই ব্যাপারটাই বা তুমি কিভাবে বোঝো? আগে তুমি তোমার মতো করে সহজ করে বুঝে নাও, তোমার প্রতিদিনকার জীবনের ঘটনার সঙ্গে মিলিয়ে নাও যে এইরকম ঘটনাটা এটা অনেকটা ইন্টারফারেন্সের মতো। আমরা রেগে গিয়ে অনেক সময় কাউকে বলি, ডোন্ট ইন্টারফেয়ার মি, আমার এই ব্যাপারটার সঙ্গে তুমি ইন্টারফেয়ার করবে না। ইন্টারফারেন্স কি, ব্যতিচার কি? আবার কেউ একটু অংশগ্রহণ করো। খুব ভালো অংশগ্রহণ করতে পারো, খুব ভালো।
থেকে একটু অংশগ্রহণ করে, ইন্টারফারেন্স বা ব্যতিচার আর ডিফ্র্যাকশন বা অপবর্তন। এটা ছোট্ট একটু ধারণা দাও, এরপর আমি পরপর বলতে থাকবো। এই জায়গাটুকু তোমাদের সঙ্গে একটু ইন্টারাকশন করছি। বলো কেউ। শুনতে পাচ্ছ? দুটি ঘটনায় তরঙ্গের সাউন্ডটা একটু সুবিধে তৈরি, তাই তো? ঠিক আছে, আচ্ছা শুনতে থাকো। দেখো, যখন একটা আলো, আমি আমি একটু বলছি, শুনতে অসুবিধা হচ্ছে আসলে, মানে রেকর্ডিংটা সাউন্ডটা খুব অসুবিধা হচ্ছে বলে আমি বলছি, একটু শোনো। মনে করো একই জায়গা থেকে দুজন লোক বেরিয়েছে, একজন ট্রেনে একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, একজন বাসে একটা জায়গায় গিয়ে পৌঁছেছে। তাহলে দুজনের অভিজ্ঞতা দুরকম, একজন ট্রেন রুট দিয়ে গেছে আর একজন বাস রুট দিয়ে গেছে। যখন মিললো তখন দুজনে দুজনকে জানতে চাইছে তোর কি অভিজ্ঞতা, ও বলছে তোর কি অভিজ্ঞতা। ঠিক সেরকম যদি একটা আলোক রশ্মি, সে একবার সোজা পথে যাচ্ছে আর একবার কোথাও প্রতিফলিত হয়ে অন্য পথে যাচ্ছে, তাহলে তারা যখন আবার একটা বিন্দুতে গিয়ে মিলছে তখন ভিন্ন পথে তারা মিলছে, অর্থাৎ তাদের দুজনের মধ্যে একটা পথ পার্থক্য আছে। কিন্তু পথ যত আলাদা হবে, বয়স যত আলাদা হবে, যেমন অভিজ্ঞতা আলাদা হয়, পথ আলাদা হওয়া মানেই তার দশাও আলাদা হবে। দশা মানে গতি, অবস্থা, তার কোন দিকে কম্পন, কতটা ত্বরণ, কোন অভিমুখে যাচ্ছিল, কিভাবে যাচ্ছিল, এই যে তার গুণগত বৈশিষ্ট্যগুলো, গতীয় বৈশিষ্ট্যগুলো, তাকে বলে তার দশা বা ফেজ। পথ পার্থক্যের সঙ্গে তার একটা দশা পার্থক্য থাকে। সুতরাং ভিন্ন পথে যখন সুসংগত আলোক উৎস বা কোহেরেন্ট সোর্স, একই উৎস থেকে তারা নির্গত হয়েছিল কিন্তু ভিন্ন পথে এসে আবার মিলিত হয়েছে। সহোদর দুই ভাই, একজন ডাক্তারি পড়ে চাকরিতে ঢুকেছে, একজন ইঞ্জিনিয়ারিং করে চাকরিতে ঢুকেছে। বেশ কিছুদিন পরে যখন তাদের মধ্যে কথা হচ্ছে তখন দুজনে দুজনের অভিজ্ঞতা শেয়ার করছে। পথটা আলাদা, অভিজ্ঞতা আলাদা। তাই সুসংগত আলোক উৎস একই জায়গা থেকে উৎপন্ন হয়েছে কিন্তু ভিন্ন পথে গেছে। এরকম দুটো আলোক রশ্মি যখন একটা আর একটার উপর দিয়ে পড়লো তখন এই পথ পার্থক্যের জন্য তাদের মধ্যে একটা দশা পার্থক্য তৈরি হলো। এই দশা পার্থক্যটা যদি তাদের তরঙ্গ দৈর্ঘ্যের একটা নির্দিষ্ট গুণিতক হয়, যুগ্ম অথবা অযুগ্ম, তাহলে পরেই যেখানে তারা মিলিত হলো সেখানে উজ্জ্বল কোটি অথবা অন্ধকার, প্রায় অন্ধকার অঞ্চল তৈরি হবে। এই জন্য যে এখানে অনুজ্জ্বল মানে কিন্তু দুটো সমান বিস্তারের আলোর বিপরীত দশায় মেশা, অর্থাৎ প্লাস এ প্লাস মাইনাস এ ইকুয়াল টু 0, প্লাস 7 প্লাস মাইনাস 6.9 ইকুয়াল টু প্রায় 0 হয়ে গেল। কিন্তু অপবর্তনে একটাই তরঙ্গ ভেঙে গিয়ে তরঙ্গ মুখ তৈরি করছে, আর তরঙ্গ মুখ তৈরি করে তখন আবার যখন তারা মিলিত হচ্ছে তখন তাদের এরকম দশার পার্থক্য হয়। সেই জন্য দেখা যায় যে ব্যতিচারের বা ইন্টারফারেন্সে অন্ধকার অঞ্চল একেবারেই অন্ধকার, কিন্তু অপবর্তন বা ডিফ্র্যাকশনে অন্ধকার অঞ্চল নয়, কম উজ্জ্বল আর বেশি উজ্জ্বল। একেবারে অন্ধকার হয়ে যায় না, কম উজ্জ্বল আর বেশি উজ্জ্বল। আর ব্যতিচারে বেশি উজ্জ্বল মানে প্রায় ডবল, কম উজ্জ্বল মানে একদম 0, প্রায় অন্ধকার। এবং প্রত্যেকটা যে ফ্রিঞ্জ উইথ, ব্যতিচার ঝালরের যে প্রস্থ, সেগুলো কিন্তু সমান বেধের বা সমান পরিধি, কিন্তু অপবর্তনের ক্ষেত্রে সেটা সবসময় সমান হয় না, ওখানে সরু মোটা হয়। তাহলে পাশাপাশি আমি যে কথা বলতে চাইছি যে তুমি আলোকীয় ঘটনাগুলোকে যখন পড়ছো তখন কেবলমাত্র বাই নেম নয়, ডিফ্র্যাকশন বা অপবর্তন, ইন্টারফারেন্স বা ব্যতিচার, কি স্ক্যাটারিং বা বিক্ষেপণ, এইটুকু নয়,
যত বেশি করে জানবার চেষ্টা করো, অর্থাৎ রাইট ক্লিক করে করে, যেমন কম্পিউটারের একটু ব্লুইশ লেখাগুলোকে রাইট ক্লিক করলে আরো ডেপথে ঢোকা যায়, ঠিক সেরকম তুমি পরিভাষাগুলোকে আরো ডেপথে গিয়ে জানার চেষ্টা করো, তাহলেই ওখান থেকে যাবতীয় প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন আসবে, সেগুলো তুমি উঠে যাবে। কেন না, মাল্টিপল চয়েসে ওখানে আলোক বিজ্ঞান থেকে 1 নম্বরের 2টো প্রশ্ন, আর ভেরি শর্ট আনসার টাইপ সেটাও কিন্তু তোমার একটা থাকবে, অর্থাৎ 3 নম্বর ওইখানেই থাকবে। এছাড়া একটু প্রবলেম টাইপ থাকবে 3 নম্বরের 2টো, আর 5 নম্বরের একটা। 5 নম্বরের একটাও আবার ওটা ভেঙে দেওয়া থাকতে পারে, 3+2 হতে পারে, 2+2+1 হতে পারে। সুতরাং প্রথম একটা ধারণা যে আমি যে পরিভাষাগুলো ব্যবহার করছি তাকে যতটা সম্ভব ক্লিয়ার করে নেওয়া। তুমি তো বই পড়ছোই, এখন একটু গুগল সার্চ করে হোক বা তুমি অন্য কোনো ইন্টারনেটের অন্য সাহায্য নিয়ে হোক, তুমি জানবার চেষ্টা করো তুমি যে পরিভাষাগুলোকে জানছো তার ডিটেইলিংটা কি, কতটা বেশি আরো জানা যায়, কাছাকাছি আর কি পরিশব্দ আছে। যেমন তুমি ওহমস ল জেনেছিলে মাধ্যমিক পর্যন্ত, যখন হায়ার সেকেন্ডারিতে গিয়ে তুমি কার্সফস ল পড়ছো, তখন সেখানে কারেন্টের এবং ভোল্টেজের দুটো আলাদা আলাদা সূত্র পাচ্ছ, এবং জটিল বর্তনীর ক্ষেত্রে কিন্তু ওহমস ল আর কাজ করবে। আবার যদি তুমি দেখো যে কোনো কোনো অওহমীয় বর্তনীয় আছে যেখানে মেটেরিয়ালই নেই, ট্রায়োড ভাল্ব, তার মধ্যে ফাঁকা জায়গা, সেখানে ওহম সূত্র কার্যকরী হয় না। তার মানে ইলেকট্রন যাচ্ছে বা তড়িৎ প্রবাহিত হচ্ছে মানেই ওহম সূত্র নয়। সরল বর্তনীতে যা ওহম সূত্র, যা আরেকটি জটিল বর্তনীতে গিয়ে কারশফের সূত্র, যা মেটেরিয়াল মিডিয়াম না থাকলেও হতে পারে 3/2 পাওয়ার ল। সুতরাং কাছাকাছি 3টে সূত্র যখন আমি পড়ছি তখন আমার কাছে আরেকটু পরিষ্কার হচ্ছে যে বর্তনী যে কোনো জায়গায় যে কোনো সূত্রটাই খুব ভালোভাবে কাজ করে না। কোনোটা হয়তো 50% কাজ করবে, কোনোটা 80% কাজ করবে, কোনোটা 95%। এখন 95% বললাম এই জন্য যেহেতু N95 মাস্ট আমরা ব্যবহার করতে চলেছি। তা সেই জন্য যত ভালো পার্সেন্টেজে সেটা ব্যবহার করা যাবে সেই সূত্রটা সেখানে তত ভালো প্রযোজ্য হবে। এই জন্য কাছাকাছি জিনিসগুলোকেও একটু জেনে নিতে হবে। তাহলে আমরা প্রথম আলোক সংক্রান্ত পরিভাষা যা জানবো সেগুলোকে ক্লিয়ার করব। ব্যতিচারে তাহলে হচ্ছে একই উৎস থেকে তাদের উৎপন্ন হতে হবে, কোহেরেন্ট সোর্স, যাদের কম্পাঙ্ক, যাদের বিস্তার হুবহু এক, কিন্তু ভিন্ন ভিন্ন পথে গিয়ে তারা মিলিত হবে। একটার পথ আর একটার পথের দৈর্ঘ্য আলাদা আলাদা, আর সেই পথ পার্থক্যের সঙ্গেই জড়িয়ে আছে তাদের দশা পার্থক্য। সুতরাং তারা পথ পার্থক্য তথা দশা পার্থক্য মিলিত হলে তাদের মধ্যে কতগুলো ঘটনা দেখা যায়, যেখানে নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ এনার্জি, শক্তির অসম বন্টন হয়। আর এই শক্তির অসম বন্টনটাই তৈরি করে ফ্রেঞ্জি, অর্থাৎ কোথাও অন্ধকার কোথাও আলোকিত। নতুনভাবে শক্তির সৃষ্টি বা ধ্বংস হচ্ছে না, এক জায়গার আলোটা প্রায় মনে করতে পারো তুলে নিয়ে আরেক জায়গায় গিয়ে সেখানে ডবল করা হয়েছে আরেক জায়গায় অন্ধকার। জমিতে অনেক সময় মাটি উঁচু উঁচু করে দেওয়া হয়, তার পাশের জায়গাটা নিচু হয়ে যায়, আল তৈরি করা হয়। সুতরাং নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ সয়েল ইন দ্য ফিল্ড, ঠিক ব্যতিচারতাই নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ লাইট। এইভাবে তুমি তোমার দেখা ঘটনার সঙ্গে মিলিয়ে নিয়ে একটা জায়গা। দ্বিতীয় কথা হচ্ছে ইকুয়েশন, যেখানে যেখানে সমীকরণগুলি আছে, যেমন ধরো তুমি করছো লেন্সের, সেই লেন্সের যে জায়গাগুলো তুমি করছো সেই লেন্সের জায়গাগুলোকে তুমি একটু বুঝবার চেষ্টা করে নাও যে উভোত্তল লেন্স বা সমতল উত্তল লেন্স বা অবতল লেন্স, এক্ষেত্রে আমি কিভাবে তার বস্তু দূরত্ব বা প্রতিবিম্ব দূরত্ব বা বস্তু এবং প্রতিবিম্বের অবস্থান কিভাবে করব, ছবি এঁকে এঁকে প্রথম দেখে নাও, যাতে তুমি সবসময় দেখতে পাও চোখে। ঠিক আছে, এইবার অঙ্ক যখন করবে তখনও তুমি ফর্মুলাগুলোকে যখন ব্যবহার করছো তখন নর্মাল ফর্মুলা হচ্ছে ওখানে 1/v - 1/u = 1/f। এটা কমন, সাধারণ। এটা উত্তল লেন্সের ক্ষেত্রে প্রযোজ্য, এটা অবতল লেন্সের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু কারেকশন করতে হয় একটুখানি। সেই হিসাবে যদি মনে হয় যে তুমি ওই জায়গায়
সাধারণ রূপটা থেকে উত্তল লেন্স এবং অবতল লেন্স, সদ্বিম্ব এবং অসদ্বিম্ব প্রতি ক্ষেত্রে ওই কারেকশনটুকু করতে পেরে গেছো, তাহলেই তুমি অনেকটা এগিয়ে গেলে। যে ঠিক সাধারণ সূত্রটা থেকে আমি উত্তল লেন্সের জন্য যদি বলি তাহলে কতটুকু পাল্টে দিতে পারি, অবতল লেন্সের জন্য যদি বলি তাহলে কতটুকু পাল্টে দিতে পারি। আমি যখন বলছি হিউম্যান বিংস, তখন আমি কিন্তু সেখানে মেল বা ফিমেল বলছি না। আবার মেল ফিমেল বলবার পরেও আমি স্টুডেন্ট লাইফ বলতে পারি অথবা সার্ভিস লাইফ বলতে পারি। এই যে ক্যাটেগরিগুলো ভাগ করছি, ঠিক একই রকম ভাবে সূত্রটা জেনারেল, 1/v - 1/u = 1/a। এইবার আমি উত্তল লেন্স বললে কতটুকু পাল্টে দিতে পারি, সদ্বিম্ব বললে কতটুকু পাল্টে দিতে পারি, আর অঙ্কে ঠিক ততটুকু কথা যাই বলা থাকবে আমি ততটুকু ফর্মুলাটাকে পাল্টে নিতেই পারি। এইভাবে ফর্মুলাগুলোকে প্রশ্নের মতো করে আগে পাল্টাও। ওখানে প্রিজম আছে, প্রিজমে আলোর বিচ্ছুরণ হয়। কেউ আমায় বলতে পারবে কাঁচের ব্লকের মধ্যে দিয়ে যাওয়ার সময়, সেখানেও তো কাঁচের মধ্যে দিয়ে যাওয়ার সময় আলো তার বর্ণ অনুসারে গতিবেগ আলাদা হয়ে যায়, তাহলে কাঁচের ব্লকে কেন বিচ্ছুরণ হয় না? কেন প্রিজমের মধ্যে দিয়ে গেলে আলোক রশ্মি বিচ্ছুরণ হয়? বা বিচ্ছুরণের সংজ্ঞা দেবার সময় কেন আমি বলছি প্রিজমের মধ্যে দিয়ে যৌগিক বর্ণের আলোর প্রতিসরণের সময় কেন আমি সমসত্ব মাধ্যম, আরেকটা মাধ্যম অথবা কাঁচ ব্লক এইসব বলছি না? কেউ বলতে পারবে? বিচ্ছুরণের সময় আমি প্রিজম কথাটাকে কেন ব্যবহার করছি? তোমরা কেউ কেউ ভালো কাচের মধ্যে দুটি বিপরীত তলই সমান্তরাল, সমান্তরাল থাকে না, তাতে কি হয়? সমান্তরাল থাকে, তার ফলে কোনো চ্যুতি হয় না। তাহলে চ্যুতির দরকার আছে। চ্যুতি না হলে আলাদা হচ্ছে। এইবার বলো, মনে করো সাদা আলো, ঠিক আছে, প্রিজমের ক্ষেত্রে যে কোণ করে থাকে ওই জন্য একটা চ্যুতি হয় এবং সেক্ষেত্রে বিচ্ছুরণ হয়। এবার দেখো, তাহলে আমাকে বলতে হচ্ছে যে আলো, যৌগিক বর্ণের আলো যখন একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যাচ্ছে, ওই ভিন্ন ঘনত্বের মাধ্যমে গিয়ে তার গতিবেগ পাল্টে যাচ্ছে এবং সেটা শূন্য মাধ্যম না হলে দেখা যাচ্ছে বিভিন্ন বর্ণের আলোর গতিবেগ আলাদা, তাহলে গতিবেগ আলাদা হয়ে যাচ্ছে। কিন্তু এদের পার্থক্য এত কম যে তারা যখন কোনো একটা জায়গায় গিয়ে পড়ছে, একটা বর্ণ পড়ার পর লাল আলোর গতিবেগ বেশি মানে ও আগে চলে যাবে, তারপরে 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 করে ভায়োলেট অনেক পরে গিয়ে পড়বে, কিন্তু এই সবটাই হয়ে যাবে 1-10 সেকেন্ডের মধ্যে। অর্থাৎ আমরা খালি চোখে কিন্তু এই তফাৎটা আর বুঝতে পারি না, কারণ না আমাদের দৃষ্টি নির্বন্ধ, পারসিস্টেন্স অফ ভিশন 1-10 সেকেন্ড। 1-10 সেকেন্ডের মধ্যে আমরা কিছু ঘটনা দুবার ঘটে গেলে তাকে আলাদাভাবে বুঝতে পারবো না। তার মানে আলো একটা হচ্ছে কাল সাপেক্ষ বিভাজন, টাইম ডিপেন্ডেন্ট সেপারেশন, আর একটা হচ্ছে প্লেস ডিপেন্ডেন্ট সেপারেশন বা স্থান সাপেক্ষ বিভাজন। প্রিজমের মধ্যে দিয়ে গেলে সে আলাদা আলাদা জায়গায় পড়ছে। স্থান সাপেক্ষ বিভাজন হচ্ছে যা বরাবরের জন্য লাল আলোর একটা জায়গা, বেগুনি বর্ণের আলাদা একটা জায়গা, আমি সেটাকে আলাদা করে দেখতে পাচ্ছি। অর্থাৎ কাঁচের ব্লকের মধ্যে দিয়ে আলোক, যৌগিক বর্ণের আলোর কাল সাপেক্ষ বিভাজন হয়, টাইম ডিপেন্ডেন্ট সেপারেশন হয়, যা আমাদের দৃষ্টি নির্বন্ধের মধ্যেই আবার জুড়ে যায়, এক হয়ে যায়, তাই আমরা বুঝতে পারি। আর প্রিজমের মধ্যে দিয়ে গেলে ওই যে বলছে বেঁকে যাচ্ছে, তার মানে ওটা স্থান সাপেক্ষ বিভাজন হচ্ছে, প্লেস ডিপেন্ডেন্ট সেপারেশন। আর এই প্লেস ডিপেন্ডেন্ট সেপারেশন মানেই আলাদা আলাদা জায়গায় পড়ছে, আমি পরিষ্কার বুঝতে পারছি। মনে করো তোমার দিকে একই সরলরেখায় পরপর দুটো ঢিল ছড়া হয়েছে, তুমি একটা ধরে নিলে তার পরেরটা তোমার লেগে যেতে পারে, কেননা মুঠোটা করবার পর আবার মুঠোটা খুলে যে তুমি আর একটাকে ধরতে যাবে, তার মাঝেই সেই ঢিলটা তোমার গায়ে লেগে যেতে পারে। কিন্তু দুটো যদি দুটো ভিন্ন জায়গা দিয়ে যায়, তাহলে তুমি একদিকে সরে গিয়ে একটা ধরতে পারো, আর একদিক দিয়ে আরেকটা লেগে যাবে। তাহলে এই যে ব্যাপার, আলোকের এই প্রতিসরণের সময় দুভাবে বিচ্যুতি হতে পারে, একটা কাল সাপেক্ষ বিভাজন আর একটা স্থান সাপেক্ষ বিভাজন। প্রিজমের মধ্যে দিয়ে হয় স্থান সাপেক্ষ বিভাজন, যা আমাদের বুঝতে সাহায্য করে। এই টার্মটাকে ব্যবহার করতে হবে।
স্থান সাপেক্ষ বিভাজন বা প্লেস ডিপেন্ডেন্ট সেপারেশন, আর কাঁচের ব্লকের মধ্যে দিয়ে হচ্ছে কাল সাপেক্ষ বিভাজন বা টাইম ডিপেন্ডেন্ট সেপারেশন, যেটা 1-10 সেকেন্ডের মধ্যেই ঘটে যায় বলে আমরা বুঝতে পারি, হয় কিন্তু আমরা বুঝতে পারি। এইভাবে তুমি বিষয়গুলো যেরকম জানবে, তাকে প্রকাশ করবার জন্য বিজ্ঞান ভিত্তিক ভাষাটাকেও ব্যবহার করতে হবে। এই জায়গায় আমি তোমাদের বলতে চাচ্ছি। ঠিক এইরকম ভাবে এগিয়ে যাচ্ছে যখন, দেখবে ওখানে কিছু বর্ণালীর কথা বলা আছে, ফ্রানহোফার লাইন্স, টেলুরিক লাইন্স। এরা দুজনেই কিন্তু শোষণ ধরনের বর্ণালী, অর্থাৎ একটা যৌগিক বর্ণের আলো এমন কিছু পদার্থের মধ্যে দিয়ে যাচ্ছে যে পদার্থটা বিশেষ কোনো বর্ণকে শোষণ করে নেয়। তাহলে পর্দায় আমি ওই বর্ণটাকে আর পাবো না। যে জায়গায় ওটার পড়ার কথা ছিল, সবুজ হোক, হলুদ হোক, সেই জায়গাটাকে আমি ডার্ক পাবো। তাহলে আমি ওই অ্যাবসেন্টটা দেখে বুঝতে পারবো যে ওই পদার্থ, মাঝখানের পদার্থটা কোন বর্ণ শোষণ করেছে। অথবা যদি আমি জানি কোন পদার্থ হলুদ বর্ণ শোষণ করে, তাহলে মাঝখানে কি পদার্থ ছিল আমি তাও জানতে পারবো। সেই হিসাবে ফ্রানহোফার সূর্যের মধ্যে কি কি পদার্থ আছে সেটা সূর্যরশ্মির বর্ণালী তৈরি করে উনি জানছেন। গ্রহণের সময় এই বর্ণালী তৈরি করে উনি দেখলেন যে কয়েকটা বিশেষ বর্ণ তিনি পাচ্ছেন না। তাহলে এই বর্ণগুলো শোষণ করে কোন কোন মেটাল, সেই মেটালগুলো নিশ্চয়ই সূর্যের মধ্যে আছে। অর্থাৎ সূর্যের মধ্যে কি কি পদার্থ আছে সেটা একটা বর্ণালী বিশ্লেষণ করে পাওয়া যাচ্ছে। এটাই হচ্ছে বুদ্ধির ব্যাপার, যে তোমাকে কোনো একটা কিছু পরীক্ষা করবার জন্য সেইখানে যেতে হবে না, সেখান থেকে বেরিয়ে আসা একটা আলোক রশ্মিকে বিশ্লেষণ করে তুমি বলতে পারবে সেই জায়গায়, অর্থাৎ সূর্যের মধ্যে কি কি পদার্থ ছিল। সুতরাং সূর্যের মধ্যে উপাদান পদার্থের সন্ধান পেতে আমরা ফ্রানহোফার রেখার বিশ্লেষণ করি। আর বায়ুমণ্ডলের মধ্যে কি কি কণা আছে না আছে এটা জানবার জন্য যে বর্ণালীর বিশ্লেষণ করি তাকে বলে টেলুরিক লাইন্স। দুটোই শোষণ ধরনের বর্ণ। একটা বায়ুমণ্ডলে শোষণ হওয়ার জন্য টেলুরিক লাইন্স, বায়ুমণ্ডলের উপাদান বোঝা যায়, আর একটা সূর্যের মধ্যে পদার্থের উপস্থিতি বোঝা যায়, যাকে ফ্রানহোফার লাইন্স বলে। আচ্ছা, আমাকে কেউ একটু বলতে পারবে যে আমি একটা বর্ণালীতে দেখলাম সবুজ বর্ণের আলোটা অ্যাবসেন্ট, এই সবুজ বর্ণটা সূর্যে শোষিত হয়েছে না বায়ুমণ্ডলে শোষিত হয়েছে, আমি কি করে বুদ্ধি করে বুঝতে পারবো ওটা ফ্রানহোফার লাইন্স না টেলুরিক লাইন্স? অর্থাৎ সূর্যে ওটা শোষিত হয়ে গেছে নাকি বায়ুমণ্ডলে আসার পর শোষিত হয়েছে? আমি যখন পরীক্ষা করছি দেখছি সবুজ বর্ণের বর্ণালীটা নেই, আমি কি করে বুঝবো ওটা কোথায় শোষিত হয়েছে? কে বলতে পারে? স্যাটেলাইট আলোক বর্ণালী পর্যবেক্ষণ করতে হবে। হ্যাঁ, একটু আসতে বলো, ধীরে ধীরে। স্যাটেলাইট থেকে তোলা আলোক বর্ণালী পর্যবেক্ষণ করতে হবে। না, আমি যখন বর্ণালীটা করছি, আমি বর্ণালীটা করলাম করে আমি বুঝতে পারছি না এটা সূর্যের শোষণ নাকি বায়ুমণ্ডলের শোষণ হয়েছে। আমি কি করে কনফার্ম হব যে না এটা বায়ুমণ্ডলের শোষণ হয়েছে, বা আমি কনফার্ম হব না এটা সূর্যেই শোষিত হয়েছে? কি করে বলবো? পৃথিবীর বাইরে গিয়ে যদি সেটা পরীক্ষা করি? না, আমি তো পৃথিবীর বাইরে গিয়ে পরীক্ষা করতে পারবো না, বিজ্ঞানীরা তো পৃথিবীর মধ্যে বসে থাকবে। দেখা একটা খুব সিম্পল থিওরি, সেটা হচ্ছে এইরকম একই পরীক্ষা অনেকেই করে। মনে করো আমেরিকার একজন বিজ্ঞানী, ভারতবর্ষের একজন বিজ্ঞানী, ফ্রান্সের একজন বিজ্ঞানী, তারা একই ওই সবুজ বর্ণটাকে অ্যাবসেন্ট পাচ্ছে, কিন্তু বিভিন্ন জায়গার বায়ুমণ্ডল আলাদা, তাহলে ওটা সূর্যে শোষিত হয়েছে। কিন্তু যদি দেখা যায় ফ্রান্সের বিজ্ঞানী সবুজ জায়গাটাকে অ্যাবসেন্ট পাচ্ছেন, ভারতবর্ষের বিজ্ঞানী লাল জায়গাটাকে অ্যাবসেন্ট পাচ্ছেন, তাহলে ওটা কিন্তু বায়ুমণ্ডলের জন্য হচ্ছে, কারণ এক এক জায়গার বায়ুমণ্ডল আলাদা আলাদা। সুতরাং এই পরীক্ষাগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় ওই জন্য বিজ্ঞানীরা একই সঙ্গে করতে থাকেন। পরে যখন প্রত্যেকেই একই রেজাল্ট পান তখন ওটা বলেন ওটা সূর্যের কারণ, সূর্যে শোষিত হয়েছে। আর যখন আলাদা আলাদা রেজাল্ট পান তখন ওটা টেলুরিক লাইন, তখন ওটা বায়ুমণ্ডলে শোষিত হয়েছে। তাই বিভিন্ন দেশের বিজ্ঞানীরা বিভিন্ন বর্ণের শোষণটা পাচ্ছে। বোঝা গেল? এইরকম দেখবে খুব সহজ পদ্ধতিতে তুমি শুধু টেলুরিক আর ফ্রানহোফার লাইন্স বললেই হবে না, তোমাকে জানতে হবে যে আচ্ছা এটা আমি বুঝবো কি করে, এটা টেলুরিক লাইন্সের জন্য অ্যাবসেন্ট হলো নাকি ফ্রানহোফার লাইন্সের জন্য অ্যাবসেন্ট, আমি কোন তথ্য দিয়ে বুঝতে পারি? সিম্পল থিওরি।
পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা একই মত পোষণ করতে পারেন, অথবা প্রত্যেকেই আলাদা আলাদা মত পোষণ করবে। আলাদা আলাদা মত পোষণ করলে ওটা টেলুইড লাইন্স, সবাই একই মত পোষণ করলে ওটা ফানোফান লাইন্স। এইরকম ভাবে ঘটনাগুলোকে পরপর সাজিয়ে, আর অঙ্কগুলো বলছি না এই জন্যে যে অঙ্কগুলো তোমরা চেষ্টা করবে একটা এক্সপেক্টেড কিছু প্রবলেমকে ঠিক করে নিয়ে আগে সেগুলো খুব বুঝে বুঝে সলভ করা। হয়তো কোথাও সলভ করে দেওয়া আছে বা কোনো স্যার সলভ করে দিয়েছে, কিন্তু হুবহু 3 বার মুখস্থ না লিখে তুমি বুঝবার চেষ্টা করো অঙ্কের মধ্যে এমন কোন ক্লু আছে যার জন্য উনি এই ফর্মুলাটাই ব্যবহার করলেন। কোন জায়গা থেকে বুঝতে পারছেন এখানটা মাইনাস দিতে হবে, এখানটায় প্লাস দিতে হবে, এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে, সেই ক্লুটাকে তুমি চিরে চিরে আগে বুঝবার চেষ্টা করো। তাহলে একটা অঙ্কের জন্য একটু সময় যাবে, কিন্তু তোমার কাছে একটা পরিষ্কার ধারণা হয়ে যাবে অঙ্কই তোমাকে ক্লু দেবে কিভাবে এটা ব্যবহার করতে হয়। আমি খুব একটা কমন কথা বলছি, মনে করো খুব ছুটতে ছুটতে গিয়ে কোনো ক্রমে তুমি একটা হ্যান্ডেল ধরে বাসে উঠতে পেরেছো, আর একটু আস্তে ছুটলে তুমি বাস ধরতে পারতে না, আর একটু জোরে ছুটলে তুমি হ্যান্ডেল ধরে বাসের সঙ্গে কিছুক্ষণ দৌড়তেও পারবে। এই দুটো না হয়ে তুমি কোনো ক্রমে গেছো আর কোনো ক্রমে উঠেছো, এই রকম হয়েছে। তাহলে এটা ম্যাথমেটিক্সের কোন জায়গাটাকে ক্লু দিল? ক্লু দিল যেটা দ্বিঘাত সমীকরণের ডিসক্রিমিনেন্ট পার্টটা 0 হয়ে যাবে, কেন দুটো উত্তর হবে না, রুট বা বীজ দুটো হবে না, একটাই হবে। কখন একটা দ্বিঘাত সমীকরণের বীজ একটা হয়? যখন b² - 4ac = 0 হয়ে যায়। কেননা ওই যে দুটো মান, সেই দুটো মান আসলে -b ± √b² - 4ac হোল ডিভাইডেড বাই 3। তাহলে একবার প্লাস করবো আর একবার মাইনাস করবো, যেটা কেসে যদি নিজের শূন্য হয় তাহলে প্লাস করলে বা মাইনাস করলে কোনো তফাৎ হবে না, -b/a একটাই উত্তর হবে। এই যে কোন ক্রমে ধরতে পারলেন মানে তোমার গোটা অঙ্ক করবার দরকার নেই, শুধু তুমি b² - 4ac কে 0 করে দাও, উত্তর পেয়ে যাবে। এইভাবে অঙ্কের ক্লু কিভাবে তোমাকে সমাধানে হিন্টস দিচ্ছে যে এইটা কিন্তু তোমার গোটা অঙ্কটা করবার দরকার নেই, গোটা অঙ্কটার ডাটা তোমায় দেওয়াও নেই, তোমাকে দেওয়া আছে b² - 4ac = 0। কেননা কোন ক্রমে মানে তাই বোঝায়। ঠিক আলোক বিজ্ঞানেও তাই। তুমি কি করে বুঝতে পারছো যে এটা এই সূত্রটাই কাজে লাগবে, এইখানটা একটু চেঞ্জ করতে হবে? সেইটা 4টে সমস্যাকে আগে ঠিক করে নাও, করে নিয়ে সেই সমস্যাগুলোর সমাধানটা বুঝে নিতে পারো, তাহলে হবে। একই রকম ভাবে তোমরা পরের দিকের যে জায়গাগুলো আছে, অর্থাৎ যেখানে ডিসপারসিভ পাওয়ার, যেখানে একটা মাছ জলের নিচে থেকে ওপরের দিকে তাকাচ্ছে কিন্তু একটা গোল ছিদ্রযুক্ত আয়নার মতো সে দেখছে, খুব পরিষ্কার করে ছবি এঁকে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের তত্ত্বটাকে কাজে লাগিয়ে তুমি বুঝবার চেষ্টা করো কিভাবে এটা হতে পারে। এবার নিজে প্রবলেম সেট করো। একটা নির্দিষ্ট ব্যাসার্ধের ডিস্ক, সেখানে একটা পেরেককে আমি মাঝখানে লম্বভাবে আটকে দিয়েছি, দিয়ে জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি, যাতে করে ঠিকভাবে পেরেকটাকে দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে পেরেকটার উচ্চতা কত, ব্যাসার্ধটা কতটা, একই তত্ত্ব। ওই মাছ দেখতে পাচ্ছে না যে অঙ্ক, এটাও সেই অঙ্ক, দুটো অঙ্ক কোনো আলাদা না। সেই জন্য তুমি যদি ব্যাপারটাকে বুঝে যাও তাহলে দেখবে এই জায়গায় সুন্দরভাবে তুমি এগিয়ে যেতে পারছো। ঠিক আছে, আজকে আমি মডার্ন ফিলোসফিতে গেলাম না, আসলে বুঝতেই পারছো সময় কম, তোমাদেরও একটা নির্দিষ্ট সময় কভার করে গেছে। কিন্তু তাহলে আমি খুব সংক্ষেপে বলি, প্রথম কথা হচ্ছে মন থেকে তুমি কখনোই হতাশ হয়ে যাবে না, পূর্ণ উদ্যম নিয়ে কাজ করো। আর তোমাদের পরীক্ষায়, যাদের বাকি আছে এইচএস পরীক্ষায়, তোমরা যখন সেন্টারে যাবে, যে যেভাবে সেন্টারে আছো সেই সেন্টারেই তোমাদের পরীক্ষা থাকবে, তোমরা যাবে, তোমাদের স্যানিটাইজ করবার জন্য হাতে ড্রপ দেওয়া হবে, তোমরা সেটা ধোবে, তোমাদের মাস্ক দেওয়া হবে, মাস্ক পরবে, পরে তোমরা পরীক্ষা দেবে এবং যথাসম্ভব সুস্থতা বজায় রেখে তোমরা এই বাকি 3টে দিনের পরীক্ষা, যার যে কটা বাকি আছে, শেষ করবে। অন্যান্য চ্যাপ্টারের জন্য তুমি একটা মিনিমাম আগে ঠিক করে নাও যে এই চ্যাপ্টারের এত নম্বর আছে, এই এই জোনগুলো, এই এই অঞ্চলগুলো বেশ মনে হচ্ছে গুরুত্বপূর্ণ। আমি সেই রকম কিছু এই পোস্টের মাধ্যমে আমি দিয়ে দেবো স্যাম্পল পরে, কিন্তু তোমরা নিজেরা আগে ঠিক করে নাও যে এই জায়গায় কোন কোনগুলো খুব গুরুত্বপূর্ণ, সেই জায়গাটাকে তোমরা ধরবার চেষ্টা করো। তাহলে দেখবে যে ওই জোনের কাছাকাছি অঞ্চলে যখন প্রশ্ন পড়ছে তখন তোমার কোনো অসুবিধা হচ্ছে না।
এই যে প্রতিসরণের সময় যদি বলে কোন বর্ণের আলোর প্রতিসরাঙ্ক খুব বেশি, প্রতিসরাঙ্ক মানে তো বেঁকে যেতে হবে, কে বেশি বাঁকছে? ভায়োলেট, তাহলে বেগুনি বর্ণের বা ভায়োলেট কালারের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি। এখন যদি বলি যে প্রতিসরণের সময় আলোর কোন গুণটা, গতিবেগ, তার কম্পাঙ্ক না তরঙ্গ দৈর্ঘ্য, কোনটা অপরিবর্তিত থাকে? এখন তুমি ধরে নাও এবার মনোক্রোমাটিক লাইট, একটা মৌলিক বর্ণের আলো, সেই মৌলিক বর্ণের আলো তো তার রং পাল্টে ফেলছে না, ওই বর্ণটাই পাস করে যাচ্ছে। তার মানে বর্ণ যেহেতু কম্পাঙ্ক দিয়ে হয়, প্রতিসরণের সময় কম্পাঙ্ক ধ্রুবক থাকে, বাকি তরঙ্গ দৈর্ঘ্য পাল্টে যায় এবং গতিবেগ পাল্টে যাবে, যেহেতু v = m²। এইভাবে তুমি প্রত্যেকটা জায়গাকে সাধারণভাবে একবার পড়ছো, আর একবার পড়ছো, প্রতিটা টার্ম আমি যে ব্যবহার করলাম সেই টার্মগুলো আরো ডিটেইলসে কি করে বুঝে নেওয়া যায়। ঠিক আছে, ভালো থেকো। আর তোমরা আমি একটু কথা বলে নিই, বোধহয় সম্ভবত সময় শেষের ব্যাপার হয়েছে, আমি একটু কথা বলি। আমাকে স্যার একটু জানাবেন সম্ভবত? না স্যার, না অসুবিধা নেই, অসুবিধা নেই। 10 মিনিট হবে? হ্যাঁ 10 মিনিট কি, আপনি মিনিট 15-20 আরো হতেই পারে। হ্যাঁ, ওরা বিশেষ করে মডার্ন ফিজিক্সটা চাইছে স্যার। আচ্ছা, তাহলে আমি বলে দিই। একটু টাইম আছে, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 আছে স্যার। তাহলে এই যে আমি লাইটের জায়গাগুলো বললাম খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তোমরা আলোকীয় ঘটনাগুলোকে বুঝবার চেষ্টা করবে। কেন লাইট হায়ার ক্লাসে গিয়ে অপটিক্স হয়ে গেল, ঠিক ইন্টারফারেন্স বা পোলারাইজেশন বা ইত্যাদি এই ব্যাপারগুলো ঠিক কি, এইগুলো তোমরা একটু সার্চ করে করে জানো। তোমরা বড় হয়েছো, সেটা তো তোমাদের এই বুদ্ধি হয়েছে যে যা জিনিস জানতে চাই কিভাবে জানবো সে পথ তোমাদের জানা আছে। সেই জন্য তোমরা চেষ্টা করবে আগে এই প্রত্যেকটা ভালো করে জেনে নিতে, কিছু অঙ্ক কমন সেগুলোকে করতে, আর কিছু প্রশ্ন আছে যেগুলো প্রমাণ হিসেবে করতে হয়। যেমন একটা উত্তল লেন্সের সর্ববিম্ব গঠনের ক্ষেত্রে মিনিমাম যে পর্দা এবং বস্তুর দূরত্ব সেটা ফোকাল লেন্সের 4 গুণের বেশি হতে হবে, মিনিমাম 4 গুণ হতে হবে, আর সাধারণভাবে 4 গুণের থেকে বেশি বা সমান হতে হবে। এইটা কিভাবে প্রমাণটা হচ্ছে একটু দেখবার চেষ্টা করো। কোন সূত্রটাকে ব্যবহার করছো? উত্তল লেন্স বলে দিয়েছি, সদ্বিম্ব বলে দিয়েছি, তার মানে ওইখানে ফর্মুলা কারেক্টেড হয়ে যাবে। বাকিটা হয়ে যাবে। যদি আমরা ওই ক্ষেত্রে নিউটনের সূত্রটাকে প্রতিষ্ঠা করতে দিই, অর্থাৎ u.v=f², এখানে মনে রাখতে হবে কিন্তু প্রত্যেকটাই ফোকাস থেকে নির্ণয় করা হচ্ছে, আলোক কেন্দ্র থেকে। তার মানে জায়গাটা পাল্টে গেল, কোথা থেকে তুমি মাপছো সেই জায়গাটা যেই পাল্টে গেল ওটা নিউটনের সমীকরণ। বাকি সাধারণ সূত্র হচ্ছে 1/v - 1/u = 1/f, কিন্তু ওখানে হয়ে যাচ্ছে u.v=f²। তুমি বলতেই পারো u/f = f/v। তার মানে এরা গুণোত্তরীয় মধ্যকে আছে, গুণোত্তরীয় শ্রেণীতে আছে, জিওমেট্রিক প্রোগ্রেশনে আছে। তার মানে খেয়াল করে দেখো, আমাকে সব সময় ইউ এবং ভি আলাদা করে নির্ণয় করতে হবে না। এফ তো একটা লেন্সের ক্ষেত্রে ফিক্সড, তাহলে ইউ আর এফ এর যে অনুপাতটা হবে ভি এবং এফ এর সেই অনুপাতটাই হবে। তার মানে আমি একটা করে ফেললে আর একটা ঘটে। এইভাবে নিউটন একটা সূত্র কেবল আবিষ্কার তো করলেন না, কেন করলেন না এখান থেকে অনেক কিছু জিনিস পাওয়া যাবে। আমি নতুন নতুন ভাবে আর বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব বার করতে হবে না, কেবল একটা বার করলেই আমি অনুপাত দিয়ে বার করে ফেলতে পারবো। তাহলে বস্তু দূরত্ব এতটা পাল্টে গেলে প্রতিবিম্ব দূরত্ব কতটা পাল্টে, কেননা ইউ আর এফ এর অনুপাত ভি আর এফ এর অনুপাতের সঙ্গে সমান। তাকে বলছে u.v = f² বা u/f = f/v। এইভাবে বুঝলে এটা হচ্ছে আলোক চ্যাপ্টার। এইবার তুমি যদি মডার্ন ফিজিক্সে যাও তাহলে তার কতগুলো জায়গা আছে। প্রথম হচ্ছে একটু সেমিকন্ডাক্টরের ধারণা, অর্ধপরিবাহী। এখন অর্ধপরিবাহী মানে এই নয় আর্ধেকটা পরিবাহী। অর্ধপরিবাহী মানে হচ্ছে যে সাধারণ তাপমাত্রায় কিছুটা পরিবাহিতা এলো, কিন্তু খুব কম তাপমাত্রায় সে স্বাভাবিকভাবে পরিবাহী ছিল না। তার মানে কেমিস্ট্রিতে তোমরা যে বহিস্থ কক্ষের ইলেকট্রনকে বলছো যোজ্যতা ইলেকট্রন, ফিজিক্সে বলছে বহিস্থ কক্ষের ইলেকট্রনগুলো হচ্ছে
পরিবহন স্তরের ইলেকট্রন বা ইলেকট্রনস ইন দ্য কন্ডাকশন ব্যান্ড। তাহলে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে পরিবহন স্তর এবং যোজ্যতা স্তরের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে একটা ঘরের ভেতরের দিকের ছাদের অংশটাকে আমরা বলি সিলিং, আর বাইরের দিকের ছাদের অংশটাকে বলি রুফ। এই রুফটাকে বলছে কন্ডাকশন ব্যান্ড আর সিলিংটাকে বলছে ভ্যালেন্স ব্যান্ড। তার মানে কেমিস্ট্রি বলছে সিলিংটাকে, ফিজিক্স বলছে রুফটাকে। সুতরাং ইলেকট্রনগুলো এই গ্যাপের মধ্যে থাকতে পারে, ছাদটা যতটা মোটা। এই ছাদটা যতটা মোটা, এই পরিমাণ শক্তি পেলে, যদি শক্তির বিভেদ হয়, তাহলে এই পরিমাণ শক্তি পেলে সে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারে, অথবা কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রনের ওই পরিমাণ শক্তি বেশি আছে। ওই গ্যাপটাকে বলছে ফরবিডন গ্যাপ, নিষেধযোগ্য জায়গা। অর্থাৎ তা না হলে পরে সে ভ্যালেন্স ব্যান্ড, যোজ্যতা তৈরির জন্য পড়ে আছে ইলেকট্রন, কিন্তু যেই তাকে ইজি পরিমাণ আরো শক্তি দিয়ে দেওয়া যাবে, সে কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে, তখন সে কোনো একটা পদার্থের পরমাণুর আর ইলেকট্রন নয়, সে তখন বহু পরমাণুর মধ্যে দিয়ে যাতায়াত করতে পারবে। দে আর নাও দ্য ক্লাব মেম্বার্স ইন দ্য সোসাইটি। তারা তখন সোসাইটি ক্লাব মেম্বারের মধ্যে বিভিন্ন জায়গায় কাজ করতে যেতে পারবে, তারা ফ্রি হয়ে গেল। দে আর দ্য ইলেকট্রনস অফ দ্য কন্ডাকশন ব্যান্ড। তার মানে যদি বলা হয় পরিবহন স্তর এবং যোজ্যতা স্তরের মধ্যে কোন ইলেকট্রনগুলোর শক্তি বেশি, পরিবহন স্তরের বেশি, কেননা যোজ্যতা স্তরের ইলেকট্রনকে আরো ব্যান্ড গ্যাপ পরিমাণ এনার্জি পেলে তবে সে পরিবহন স্তরে যায়। এবার অর্ধপরিবাহীর ক্ষেত্রে এই ব্যান্ড গ্যাপটা শক্তির সূচকে বলা হয় 0.7 থেকে 1 পয়েন্ট সামথিং ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট শক্তির একক। তাহলে জার্মেনিয়ামের ক্ষেত্রে প্রায় 0.7, সিলিকনের ক্ষেত্রে 1 পয়েন্ট সামথিং, 1.17। তাহলে দেখা যাচ্ছে সিলিকনের ক্ষেত্রে ওই গ্যাপটা আরো বেশি, অর্থাৎ কন্ডাকশন ব্যান্ডে যে পড়ে আছে তাকে আরো অনেকটা শক্তি দিলে তবে সে কন্ডাকশন ব্যান্ডে যাবে, ভ্যালেন্স ব্যান্ড থেকে সে কন্ডাকশন ব্যান্ডে যাবে। আর জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.7 পরিমাণ, 0.7 ইলেকট্রন ভোল্ট পরিমাণ শক্তি দিলেই সে যোজ্যতা স্তর থেকে পরিবহন স্তরে চলে যাবে। এই যোজ্যতা স্তরের ইলেকট্রন কোনো কোনো পদার্থের ক্ষেত্রে পরিবহন স্তরে যেতে পারে, সবাই যেতে পারে। যাদের যেতে পারে তারা অর্ধপরিবাহী। যদি কেবল হিট দিয়ে, তাপ দিয়ে আমরা তাকে পরিবহন স্তরে পাঠিয়ে দিতে পারি, তাহলে তখন বলবো বিশুদ্ধ অর্ধপরিবাহী, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। আর যদি ডোপিং করে অন্য কোনো পদার্থ মিশিয়ে এটা করি, তাহলে এটা হয়ে যাবে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বা অবিশুদ্ধ অর্ধপরিবাহী। তাহলে অর্ধপরিবাহীর ধারণা, ব্যান্ড গ্যাপ এনার্জির ধারণা, যোজ্যতা স্তর এবং পরিবহন স্তরের ধারণা, এবং এই যে বিশুদ্ধ অর্ধপরিবাহী আর অবিশুদ্ধ অর্ধপরিবাহী এর ধারণা, এটা হচ্ছে একদম বেসিক আইডিয়া অফ ইলেকট্রনিক্স। এরপরে যেই আমি বললাম ডোপিং করতে পারি, অবিশুদ্ধি মেশাতে পারি, এবার কেরান মেশাবো। জার্মেনিয়াম বা এই ধরনের পদার্থগুলো 4 যোজ্যতা, সিলিকন 4 যোজ্যতা। আমি যদি 3 যোজ্যতার কোনো ডোপিং এলিমেন্টের মধ্যে দিই, যেমন অ্যালুমিনিয়াম, ইন্ডিয়াম, তাহলে ওখানে অনেক জায়গা তৈরি হবে যে জায়গায় ইলেকট্রন নেই, ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন রিজিয়ন। সেখানে ইলেকট্রন থাকলে ভালো হতো কিন্তু নেই। 3 যোজ্যতার মানে অ্যালুমিনিয়াম বা ইন্ডিয়াম দিয়েছি, জার্মেনিয়ামের 4টে ইলেকট্রন আছে, অ্যালুমিনিয়ামের 3টে ইলেকট্রন আছে। তার মানে সেখানে দেখা যাচ্ছে যে একটা ভ্যাকেন্ট জায়গা তৈরি হচ্ছে। যদি দেখা যায় এই রকম ডোপিং করে যখন সংযোগ ডায়োড তৈরি করছি, তখন প্রচুর পরিমাণে এই ধনাত্মক গর্তগুলো তৈরি হচ্ছে, পজিটিভ হোলস গুলো তৈরি হচ্ছে, কিন্তু কিছু ইলেকট্রন এক্সেসও তৈরি হবে, অতিরিক্ত ইলেকট্রন তাদের বলে। সমযোজী বন্ধনীর অতিরিক্ত ইলেকট্রন, সমযোজী বন্ধনীতে তারা অংশগ্রহণ করেছে, দোজ হু আর এনগেজড ইন দ্য কোভ্যালেন্ট বন্ড, তারা তো আছে, তাদের বাইরে যে এক্সেস ইলেকট্রন গুলো তাদের বলা হচ্ছে অতিরিক্ত ইলেকট্রন, এক্সেস ইলেকট্রন অফ দ্য কোভ্যালেন্ট বন্ড। এই এক্সেস ইলেকট্রনের সংখ্যা যদি ধনাত্মক গর্তের থেকে বেশি হয়, তাহলে তারা হবে এন টাইপ সেমিকন্ডাক্টর, নেগেটিভ টাইপ। আর যদি পজিটিভ হোল অপেক্ষাকৃত বেশি হয় অনেক এক্সেস ইলেকট্রনের তুলনায়, তাহলে সেটা হবে পি টাইপ সেমিকন্ডাক্টর,
বা পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে পি টাইপের ক্ষেত্রে আমি বুঝতে পারছি অ্যালুমিনিয়াম, ইন্ডিয়াম এইগুলো ডোপিং এলিমেন্ট হিসেবে দিতে হবে। তাহলে চার যোগ্যতার সঙ্গে কাদের যোগ করলে এন টাইপ তৈরি হবে? যারা 5 যোগ্যতা, আর্সেনিক। তাহলে 5 যোগ্যতার বা অধিক যোগ্যতা, 4-এর অধিক যোগ্যতার এলিমেন্টকে যখন ডোপিং এলিমেন্ট হিসেবে যোগ করছি তখন সেটা হয়ে যাচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। অর্থাৎ ওখানে প্রধান তড়িৎ বাহক হবে অতিরিক্ত ইলেকট্রন, মেজরিটি কারেন্ট ক্যারিয়ার হবে এক্সেস ইলেকট্রন অফ দ্য কোভ্যালেন্ট বন্ড। আর যেখানে পজিটিভ হোলস গুলো হচ্ছে প্রধান তড়িৎ বাহক, তারা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। এবার তোমাকে প্রশ্ন করবে, খুব ছোট প্রশ্ন, পি টাইপ সেমিকন্ডাক্টরের পরোক্ষ তড়িৎ বাহক কারা, অপ্রত্যক্ষ তড়িৎ বাহক কারা? পি টাইপ তুমি বুঝে গেছো, পি টাইপ মানে পজিটিভ হোলস হচ্ছে প্রধান তড়িৎ বাহক। তাহলে পরোক্ষকে অতিরিক্ত ইলেকট্রন, শুধু ইলেকট্রন নয় কিন্তু সমযোজী বন্ধনীর যে অতিরিক্ত ইলেকট্রন গুলো। সুতরাং যদি বলে অর্ধপরিবাহী তড়িৎ বাহক কারা, দুটো উত্তর। অর্ধপরিবাহী তড়িৎ বাহক হচ্ছে সমযোজী বন্ধনীর অতিরিক্ত ইলেকট্রন অথবা ধনাত্মক গর্ত বা পজিটিভ হোলস, এই দুটো অর্ধপরিবাহীর তড়িৎ বাহক। তাহলে ধাতব পদার্থের তড়িৎ বাহক কারা? পরিবহন স্তরের ইলেকট্রন গুলো। তাহলে এই তড়িৎ বাহক সে সেমিকন্ডাক্টরেরই হোক, সেটা ধাতব পরিবাহীরই হোক, তারা যদি পরিবহন স্তরে থেকেই থাকে আর তারা যদি মুক্ত ইলেকট্রন হয়, ফ্রি ইলেকট্রন হয়, তারা তড়িৎ বয়ে নিয়ে যেতে পারে, তাহলে ব্যাটারি বা তড়িৎ কোষ লাগাতে হয় কেন? প্রশ্ন চলে যাবে। তাহলে ব্যাটারি কি করে? অর্থাৎ যারা মুক্ত, মনে করো আমি চাকরি করি, তাহলে আমি উইকডেজে কোথায় থাকবো, কখন, এটার একটা ধারণা পাবে তুমি। কারণ আমি চাকরি করি, চাকরির জায়গাতে আমি চাকরির সময় থাকবো। কিন্তু মুক্ত, যার কোনো চাকরি নেই, যিনি রিটায়ার করে গেছেন, তিনি কখন কোথায় থাকবেন ঠিক নেই। ঠিক একই রকম মুক্ত ইলেকট্রন গুলো কোন দিকে যাবে তার কোনো ঠিক নেই। তারা মুক্ত, যেটা মুভ ফ্রিলি, কিন্তু কোন দিকে যাবে তার জন্য তাদের একটা তাড়না বেগ বা ড্রিফট ভেলোসিটির দরকার। এই তাড়না বেগ বা ড্রিফট ভেলোসিটি দেবার জন্যই তড়িৎ কোষকে বর্তনীতে যুক্ত করতে হয়। সুতরাং মুক্ত ইলেকট্রন বা অতিরিক্ত ইলেকট্রন বা ধনাত্মক গর্ত অর্থাৎ তড়িৎ বাহক থাকলেই হবে না, তাকে মোটিভেট করতে হবে কোন দিক থেকে কোন দিকে যাবে। এই জন্য তড়িৎ কোষ যোগ করতে হয়। তারপর আমরা বলতেই পারি ড্রিফট ভেলোসিটি বা তাড়না বেগ বা অনুপ্রবাহ বেগ, অনেকগুলো বাংলা আছে। এই বেগ তৈরির জন্য তড়িৎ কোষকে বর্তনীর মধ্যে যোগ করতে হয়। তাহলে এবার তোমার প্রশ্ন এসে যাবে যে আচ্ছা, ধাতব পদার্থে দেখছি যত তাপমাত্রা বাড়ছে পদার্থটার, তত তার রোধ বেড়ে যাচ্ছে, রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে। আর অর্ধপরিবাহীতে তাপমাত্রা বাড়ালে রোধ কমে যাচ্ছে। তাহলে কি ব্যাপার হয়ে গেল? এটা কেন এরকম হয়ে গেল? আসলে বুঝতে হবে, যখন তুমি তাপ দিচ্ছ, তাপমাত্রা বাড়ছে, সেই তাপটা ইলেকট্রনটাও নিচ্ছে, গোটা পদার্থটাও নিচ্ছে। ইলেকট্রনটা নিয়ে ওই মুক্ত ইলেকট্রনটা যাওয়ার পথে তাদের কম্পনের বিস্তার দুপাশে দুলছে বেশি করে। কিন্তু একটা ইলেকট্রন সামান্য শক্তি নিল, এতটা দুপাশে দোলে যে তাপ পেয়ে পদার্থটার আন্তরাণবিক ব্যবধান যতটা বাড়ে, সেই তুলনায় ইলেকট্রনগুলোর দোলনের বিস্তার বেশি বেড়ে, ফলে আলটিমেটলি তাপ দিয়ে অসুবিধা হয়ে গেল, ইলেকট্রন আর যেতে পারছে না। তার মানে ওই যে কেলাস জালকের মধ্যে দিয়ে ইলেকট্রন যাবে, মুক্ত ইলেকট্রন, আলটিমেটলি তাপ দিলে ধাতব পরিবাহীর এই ইলেকট্রন গুলো তাদের কম্পনের বিস্তার বেশি বেড়ে যাওয়ার জন্য যেতে অসুবিধা হয়, রোধ বেড়ে যায়। তাহলে অর্ধপরিবাহীতে কি হয়? অর্ধপরিবাহীতে তাপ দিলে ওই যে সমযোজী বন্ধনীর ইলেকট্রন অথবা ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন এর সংখ্যা বাড়তে থাকে। তার মানে নাম্বার অফ কারেন্ট ক্যারিয়ার্স ইজ ইনক্রিজড উইথ দ্য ইনক্রিজ অফ টেম্পারেচার। উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে কারেন্ট ক্যারিয়ার বা তড়িৎ বাহকের সংখ্যাই বাড়বে। মনে করো কোনো জায়গা থেকে তুমি কোনো জিনিস নিয়ে বাড়িতে আসবে, একটা সাইকেলে যতবার যাতায়াত করতে হবে যে সময়টা লাগবে, যদি 5খানা সাইকেলে করে বয়ে আনো তাহলে আরেকটু তাড়াতাড়ি হয়ে যাবে। সুতরাং নাম্বার অফ কারেন্ট ক্যারিয়ার এটা বেড়ে যাচ্ছে অর্ধপরিবাহীতে। উইথ দ্য ইনক্রিজ অফ টেম্পারেচার, নাম্বার অফ কারেন্ট ক্যারিয়ার্স ইজ অলসো ইনক্রিজ।
দ্যাটস ওয়াই দ্য রেজিস্ট্যান্স ইজ ডিক্রিজ, তার রোধ বা বাধাটা কমে যাচ্ছে। তাহলে এই জায়গাগুলো দিয়ে করতে করতে আবার যখন দেখবে একটু এগিয়ে গেছো, তখন এই ব্যবহার করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমি একটা পিএন জাংশন ডায়োডকে ফরওয়ার্ড বায়াসেও যোগ করতে পারি, রিভার্স বায়াসেও যোগ করতে পারি। মানে কি, পিএন অর্থাৎ এন টাইপ এবং পি টাইপ সেমিকন্ডাক্টরকে ফিউজ করে যখন আমি দুটোকে একসঙ্গে করলাম, পিএন টাইপ সেমিকন্ডাক্টর অর্ধপরিবাহী, তখন যদি মেজরিটি কারেন্ট ক্যারিয়ারকে আমি ফরওয়ার্ড বায়াসে রাখি তাহলে বেশি কারেন্ট পাবো, আর যদি মেজরিটি কারেন্ট ক্যারিয়ারকে উল্টো দিকে পাঠাই তাহলে আমার তখন ক্ষীণ প্রবাহ পাবো। একেবারে পাবো না তা নয়, অত্যন্ত কম প্রবাহ পাবো, and that current is due to the indirect যে অর্থাৎ অপ্রত্যক্ষ যে ইলেকট্রনগুলো তড়িৎ বাহকগুলো আছে তার জন্য মাইনরিটি কারেন্ট ক্যারিয়ার, ডিউ টু দ্য মাইনরিটি কারেন্ট ক্যারিয়ার। তাহলে একটা হচ্ছে মেজরিটি কারেন্ট ক্যারিয়ার আর একটা মাইনরিটি কারেন্ট ক্যারিয়ার। এই মেজরিটি কারেন্ট ক্যারিয়ার যারা, তারা পি টাইপের ক্ষেত্রে পজিটিভ হোলস, এন টাইপের ক্ষেত্রে এক্সেস ইলেকট্রনস অফ দ্য কোভ্যালেন্ট বন্ডস। এদের যদি এন টাইপের ইলেকট্রনগুলোকে আর পি টাইপের পজিটিভ হোলগুলোকে যদি ঠিক ঠিক দিকে যাওয়ার জন্য, অর্থাৎ জাংশন থেকে উল্টো দিকে যাওয়ার জন্য আমি ব্যাটারিটাকে যোগ করি, তাহলে সেটা হয়ে যাবে ফরওয়ার্ড বায়াস এবং সেটা প্রচুর কারেন্ট দেবে। আর যদি দেখা যায় যে না, এন টাইপ এবং পি টাইপকে উল্টো ভাবে এমন যোগ করেছি যে তাদের প্রধান তড়িৎ বাহকরা অংশগ্রহণ করতে পারলো না, অংশগ্রহণ করলো মাইনরিটি কারেন্ট ক্যারিয়াররা, অর্থাৎ এন টাইপের পজিটিভ হোলগুলো আর পি টাইপের এক্সেস ইলেকট্রনগুলো উল্টোগুলো, তাহলে খুব ক্ষীণ প্রবাহ পাবো। এবং এটাকে বলা হচ্ছে বর্তনীর রিভার্স বায়াস। বায়াস মানে ভোল্টেজ দিয়ে ইলেকট্রনগুলোকে মুভ করবার চেষ্টা। এইবার এই রিভার্স বায়াস আমার কাজের কথা নয় কিছু, কারণ আমি কারেন্ট পাচ্ছি না, কিন্তু সেটা নিয়েও কাজ করলেন বিজ্ঞানী জেনার। কাজ করতে গিয়ে দেখলেন একটা সার্টেন রিভার্স বায়াসের পর হঠাৎ করে প্রচুর কারেন্ট পাওয়া যাচ্ছে। এটা কিরকম হয়ে গেল? এদিকে তো কারেন্ট পাওয়ার কথা নয়, হঠাৎ একটা সময় ভোল্টেজটা ক্রস করলেই দেখতে পাচ্ছি নেগেটিভ বায়াসে বা রিভার্স বায়াসে প্রচুর কারেন্ট পেয়ে যাচ্ছে। আসল ব্যাপার হয়ে গেল এই রিভার্স বায়াসে তখন সেমিকন্ডাক্টরের যে কোভ্যালেন্ট বন্ডগুলো সেগুলো র্যাপচার করে গেল। ডিউ টু দ্য র্যাপচারিং অফ কোভ্যালেন্ট বন্ডস, large number of electrons are evolved or current carriers are evolved. সেই জন্য নেগেটিভ বায়াসে বা রিভার্স বায়াসে যে ভোল্টেজে হঠাৎ অনেক বেশি প্রবাহ পাওয়া যায় তাকে বলা হচ্ছে জেনার ব্রেকডাউন ভোল্টেজ। প্রশ্ন থাকবে, জেনার ব্রেকডাউন ফরওয়ার্ড বায়াসে না রিভার্স বায়াসে? রিভার্স বায়াসে। ফরওয়ার্ড বায়াসে তো এমনিই কারেন্ট পাচ্ছিলাম, কিন্তু রিভার্স বায়াসে কারেন্ট পাচ্ছিলাম না, হঠাৎ করে প্রচুর কারেন্ট পেলাম। কেন পেলাম না, সেখানে কোভ্যালেন্ট বন্ডগুলো র্যাপচার করে গেল একটা পার্টিকুলার ভোল্টেজে, সেটা হলো তারপরে প্রচুর কারেন্ট পেতে শুরু করলো। যে রিভার্স বায়াসের ভোল্টেজের জন্য এই ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে জেনার ব্রেকডাউন। কি কাজে লাগবে? এটা ভোল্টেজ স্টেবিলাইজার তৈরিতে কাজে লাগানো। ভোল্টেজ স্টেবিলাইজারের মূল প্রিন্সিপালটা হচ্ছে, মূল যে কার্যনীতি সেটা এই জেনার ক্রিয়া। কিন্তু যদি জেনার ক্রিয়া পাওয়ার পর আমি এবার টেম্পারেচার বাড়াই তাহলে দেখবো কারেন্টের কিছু হচ্ছে। যদি দেখি যে জেনার ক্রিয়া পরে টেম্পারেচার বাড়ালে কারেন্ট কমে যাচ্ছে ধাতব পরিবাহীর মতো, তাকে বলছে অ্যাভালেঞ্জ ব্রেকডাউন। আর যদি টেম্পারেচার বাড়ালে অর্ধপরিবাহীর মতোই কারেন্ট বাড়তে থাকে তাহলে ওটা জেনার ব্রেকডাউন। তার মানে জেনার ব্রেকডাউনে গিয়ে আবার দুটো ঘটনা একটু আলাদা হলো, জেনার ব্রেকডাউন এবং অ্যাভালেঞ্জ ব্রেকডাউন। যেমন পাহাড়ে ল্যান্ডস্লাইড হওয়ার পর অ্যাভালেঞ্জ স্লাইড হয়, বড় বড় পাথরগুলো পড়বার পর তার ধাক্কায় ওই ভাইব্রেশনে এবার ছোট ছোট পাথরগুলো পরে পড়তে থাকে। ঠিক রকম জেনার ব্রেকডাউন হয়ে যাবার পর যখন কোভ্যালেন্ট বন্ড থেকে প্রচুর ইলেকট্রন বেরিয়ে দৌড়চ্ছে, তখন যে ইলেকট্রনগুলো আসতে দৌড়চ্ছিল, যে ইলেকট্রনগুলো মাঝপথে থেমেছিল, তাদেরও ধাক্কা দিয়ে গতিশীল করে দিল। সেই ইনডাইরেক্ট ওয়েতে ওই ইমোবাইল ইলেকট্রনগুলোকে মোবাইল করাটাকে বলছে অ্যাভালেঞ্জ ব্রেকডাউন।
এইভাবে দেখা যাচ্ছে জেনারেল ব্রেকডাউন, অ্যাভারেজ ব্রেকডাউন, এইগুলো ছোট ছোট ধারণাও ওখানে থাকবে। তারপরে থাকবে বাইনারি এবং লজিক গেট। ঠিক আছে, লজিক গেটের একটা কথা শুধু বলি তোমাদের, যে যখন দেখা যায় ইনপুট হিসাবে অনেক দিয়ে আউটপুট একটাই পাচ্ছি, অর্থাৎ আমি অনেকগুলো সম্ভাবনা তোমার কাছে দিয়ে দিয়ে বলছি বলো এই ক্ষেত্রে কোন সম্ভাবনাটা জেনুইন, অর্থাৎ অনেকগুলো ইনপুট থেকে তুমি একটি চরম সিদ্ধান্তে পৌঁছাচ্ছ যে তার্কিক পদ্ধতিতে সার্কিটটা তৈরি হচ্ছে, তাকে বলছে লজিক গেট। একাধিক ইনপুটের পরিবর্তে একটি আউটপুট আমি সেখানে পেতে পারি, এই নির্বাচন পদ্ধতিটাই হচ্ছে লজিক গেট। ঠিক আছে, অ্যান্ড অর ন্যান্ড ইত্যাদি নানান ধরনের যে লজিক গেট আছে সেগুলো কম্বিনেশন আছে। আর বাইনারি টু ডেসিমাল এই চেঞ্জ ওভারগুলো ওখানে দরকার আছে। এই হচ্ছে এখানকার খুব সংক্ষিপ্ত বিবরণী, কিন্তু খুব টার্মগুলোকে একটু একটু ধরে পড়বে আর জানার চেষ্টা করবে। ব্যান্ড গ্যাপ এনার্জি আবার একটু শুনে নাও, ব্যান্ড গ্যাপ এনার্জিটা খুব ভালো করে করবে, এবং ডোপিং রিজিয়নে যেখানটা ডোপিং করে বা ফিউজ করা হচ্ছে, মেশানো হচ্ছে, সেই জায়গায় রেজিস্ট্যান্স কেন বেশি হলো, সেইখানে কারেন্ট কেরিয়ার কারা বা কিভাবে আছে, এই হচ্ছে নর্মাল। ঠিক আছে, ভালো থেকো। অনেক অনেক ধন্যবাদ স্যার, ভীষণ পরিশ্রম করে ক্লাস নেবেন। বিশেষ করে একেবারেই সেই সমস্ত ছাত্রছাত্রীদের মুখের দিকে তাকিয়ে যারা এক তো এই করোনা ভাইরাসের একটা প্রাদুর্ভাব, তারপর আবার সেই আমফান ঝড়, সব মিলিয়ে একটা পর্যুদস্ত ব্যবস্থা। আর এটা তো শুধু আমাদের মধ্যেই নয়, সারা বিশ্বেই, এবং আমফানটা আমাদের রাজ্যে। এইরকম সময় ছাত্রছাত্রীদের পাশে যদি একটু দাঁড়ানো যায় যে কোনো ভাবেই, সেই দাঁড়ানোর জন্যই কিন্তু আজকের এই যে চেষ্টা প্রচেষ্টা সবার পক্ষ থেকে সেটা কিন্তু করা হলো।